এই হচ্ছে নাসি লেমাক। অল্প একটু রাইস, তারপর সামান্য একটু ডিম ভাজি, এরপর চিলি সস আর বাদাম এবং পেঁয়াজ ভাজা। চার্জারের পোর্ট দেওয়া, এই জায়গায় শুধু ইউএসবি কেবল লাগিয়ে চার্জ দিতে পারবেন। এই হলো মালয়েশিয়ার বাসের ফ্যাসিলিটি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, স্বাগত আপনাদেরকে নতুন আরো একটি ভিডিওতে। তো আমি হচ্ছে নিজের পার্সোনাল একটি কারণে দেশে চলে যেতে হচ্ছে। আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল, সেজন্য ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস নিয়ে তারপর চলে যেতে হচ্ছে একেবারে। 5 বছরের জন্য অবশ্য ব্ল্যাক লিস্টে থাকবো। 5 বছরের ভিতরে মালয়েশিয়াতে আর ঢোকা যাবে না, আর ঢুকতে পারবো না আমি। এখন কিছু করার নেই। এইমাত্র ইমিগ্রেশনের সম্পূর্ণ কাজ শেষ করে আসলাম, ফিঙ্গার দিলাম এবং আপনার ফিঙ্গার দেওয়ার পরে স্পেশাল পাস সংগ্রহ করেছি। এই হচ্ছে পাসপোর্ট, আর এখানে 3টা কাগজ দিছে। ব্যাংক কার্ড দিয়ে পে করছি টাকা, যেটা করার। তো একটা জিনিস দেখলাম যে নিজে নিজেই ইমিগ্রেশনে এসে তারপর সম্পূর্ণ কাজ শেষ করা একেবারে ইজি সম্ভব। আমরা তো আসলে অনেক কিছু জানি না, সেই জন্য কঠিন মনে হয়। যদিও আমি দালালের সহায়তা নিয়েছি, কারণ আমি আগে বিষয়গুলো জানতাম না। তো এখন ইমিগ্রেশনে যাওয়ার পর বুঝতে পারলাম আসলে এই বিষয়গুলো একেবারে ইজি। তো এখন আছি মুয়ার বাস স্ট্যান্ডে। এই জায়গা থেকে ডিরেক্ট এয়ারপোর্টে চলে যাব। এই হচ্ছে মুয়ার বাস স্ট্যান্ড। তো এখান থেকে টিকিট নেওয়ার চেষ্টা করব। তো টিকিট কাউন্টারটা অবশ্য আপাতত খোলা না। এই যে এয়ারপোর্টের টিকিট কাউন্টার হচ্ছে এটা। এই যে এখানে সময় লেখা আছে, কুয়ালালামপুর এয়ারপোর্টে কয়টায় কয়টায় যায়। অলরেডি মনে হয় 12টার উপরে, যেহেতু বাজে 12টায় একটা বাস চলে গেছে সম্ভবত। তো আবার একটু পরে হয়তো খুলবে, তো আমি অপেক্ষা করি। তো টিকিট নেওয়া শেষ হয়ে গেছে। এই হচ্ছে টিকিট কুয়ালালামপুর এয়ারপোর্টের জন্য। এর দাম নিয়েছে 40 টাকা, বাংলাদেশি টাকায় প্রায় 1200 টাকার মতো। তো এখন বাসের অপেক্ষা করব। দুপুর 2টার সময় আমাদের বাস ছেড়ে যাবে, কাউন্টার থেকে বলা হইলো আর কি। তো এই জায়গায় হচ্ছে অপেক্ষা করতেছি বাসের জন্য। ফ্যান ঘুরতেছে কিন্তু বাতাস লাগতেছে না। এই যে এই জায়গায় আমাদের বাস আসার কথা, আর এইদিকে আমি ঘেমে অবস্থা খারাপ। ফ্যান উপরে যে পাখা আছে, পাখা তেমন চলতেছে না। আর এইদিকে ব্যাগ ঠিক মতো চেন আটকাইতে পারতেছি না, মালামাল বেশি হয়ে গেছে। আমার অবস্থা পুরোপুরি খারাপ। খুব ক্লান্ত হয়ে গেছি, প্রচুর গরম আর রোদ বাহিরে। অবশেষে বাস চলে আসছে, এখন বাসের ভিতরে আছি। মালয়েশিয়ার বাসগুলো দেখেন, আপনার সিট কতটা গ্যাপ, কতটা বড় বড় সিট, এখান থেকে দেখা যাচ্ছে কতটা গ্যাপ। আর বাংলাদেশে হলে এই চেয়ারগুলোকে যত চাপিয়ে দিতে পারবে ততই তাদের লাভ, এই চিন্তা করে বাংলাদেশের মানুষ। কিন্তু মালয়েশিয়াতে একেবারে ভিন্ন সিস্টেম, খুবই ভালো লাগলো। তো চলুন যাওয়া যাক। তো আমাদের কিন্তু বাস চলা শুরু হয়ে গেছে, বাস কিন্তু রানিংয়ে আছে। তো আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে ফোনে চার্জ শেষ হয়ে গেছে, এখন কি করা যায়। তো হঠাৎ ওই কর্নারে তাকিয়ে দেখি আজব কীর্তি। আসলে এটাই মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য, অর্থাৎ বিদেশ আর আমাদের দেশের মধ্যে পার্থক্য। আমি দেখাই, রানিং বাসে আছি, আর বাসের সিটের কর্নারের মধ্যে এই যে চার্জারের পোর্ট দেওয়া, এই জায়গায় শুধু ইউএসবি কেবল লাগিয়ে চার্জ দিতে পারবেন। এই হলো মালয়েশিয়ার বাসের ফ্যাসিলিটি।
আর এইদিকে আমি বাসের সিটকে বিছানা বানিয়ে ফেলেছি, কারণ এগুলা মুভ করানো যায়, শোয়ানো যায় এই বেডগুলাকে। এখন লম্বা চড়া একটা ঘুম হবে আর বাস তার নিজের গন্তব্যে পৌঁছে যাবে। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল যে মালয়েশিয়ায় কিন্তু নতুন একটা আইন হয়েছে যে বাসে যারা যাতায়াত করবে, যাত্রীরা যদি সিট বেল্ট না বাঁধে বাসের মধ্যে, তাহলে তাদের নামে কিন্তু মামলা হয়ে যাবে। আপনার যদি যে গাড়ি আটকায় কখনো চেক দেয়, তারা দেখতে পারে যে সিট বেল্ট বাঁধা হয়নি, তাহলে কিন্তু খবর হয়ে যাবে। তো আমি রিস্ক না নিয়ে সিট বেল্টটা এখনই লাগিয়ে দিব। তো সিট বেল্টটা লাগিয়ে দিলাম, এখন রিল্যাক্স একটা ঘুম হবে। তো অবশেষে এয়ারপোর্ট চলে আসলাম, অনেক ক্লান্ত অবস্থায় আছি। এই হচ্ছে এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। ওইদিকে ডিজিটাল ইমিগ্রেশন এর কাজ সম্পূর্ণ হইতেছে। এয়ারপোর্টে অপেক্ষা করতেছিলাম, তো এক চাইনিজের সাথে পরিচয় হয়ে গেল। সেও আমার ভাষা বোঝে না, আমিও তার ভাষা বুঝি না, কি একটা অবস্থা। পরে ফোন বের করে ট্রান্সলেট করে আমরা কথা বলতেছি। সে মূলত মালয়েশিয়াতে এসেছিল তার কিছু কাজের জন্য, তো সে মালয়েশিয়ান ভাষা পারে না বা সে মালয়েশিয়ান নাগরিকও না। অনেক চাইনিজ হয়ে থাকে মালয়েশিয়ান নাগরিক, কিন্তু সে না। সে মূলত তার অল্প একটু কাজের জন্য এসেছিল, তো সে এখন চলে যাচ্ছে। তো একা একা বোরিং হচ্ছে, আমার সাথে আড্ডা দিচ্ছে, কথা বলছে। রীতিমতো সে ট্রান্সলেট করে আমাকে চায়না যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে, যে আমাদের চায়নায় তুমি ঘুরতে এসো। তো আমিও বললাম, আমিও ট্রান্সলেট করে আর কি, জেমিনাই আছে, গুগল জেমিনাই, সেটার সাহায্যে আমিও বললাম যে তুমিও বাংলাদেশে ঘুরতে এসো, তোমাকে আমাদের বাংলাদেশ দেখার জন্য দাওয়াত রইল, তুমি ঘুরতে এসো, আমি তোমাকে পুরো বাংলাদেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো সেও সেমভাবে আমাকে, এই যে দেখেন, ও এইদিকে দেখা যাচ্ছে না সম্ভবত, আলোর কারণে দেখা যাচ্ছে না। ও লিখেছে, আচ্ছা আমাদের চীন এখন অনেক ভালো, এখনকার মানুষ খুব অতিথিপরায়ণ, আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি। স্ক্রিনে দেখা যাচ্ছে না ক্যামেরার কারণে, লাইট দূর থেকে বোঝা যায়। তো তাকেও আমি রিপ্লাইটা দিব, তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আবার দেখাইতেছে, দেখা যায় কিনা জানি না। আচ্ছা, তোমার ফ্লাইট কয়টার সময়? ও আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার ফ্লাইট কয়টার সময়। টুমোরো নেক্সট ফ্লিপ না, টুমোরো। 行，我3点， ইউ 我3点 ইউ ফ্লাইট ，3点， ইউ ফ্লাইট 10 3点，对， মানে আমাদের অনেক কথোপকথন হলো। মানে ও এখন বলতেছে তুই একটু বস, আমার ব্যাগটাকে একটু পাহারা দে, তা আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাব। 再见， 好， ব্যাগ সম্ভবত আচ্ছা। নিয়ে যাবে। ওকে ওকে ওকে, বাই বাই। 好， ও বাই বলতেছে, 好， মানে ও চলে যাবে, ওর বন্ধুর কাছে যাবে। ও বললো ওর ফ্লাইট হচ্ছে রাত্রের 3:30 বাজে, সম্ভবত হ্যাঁ 3:30 বাজে। ওই জেমিনাই দিয়ে ট্রান্সলেট করে বললো আর কি, যতটুকু বুঝলাম। পুরোপুরি পারফেক্ট ট্রান্সলেট তো হয় না। তো এই অবস্থা, সময় কাটতেছে, বোরিং লাগতেছে, সময় আর কি তেমন কাটতেছে না, এটাই বুঝাইতে চাইতেছি। এয়ারপোর্টের ভিতরে রেস্টুরেন্ট থেকে এক বঙ্কুজ নাসি লেমাক নিয়েছি। আপনারা অনেকে ভাবতে পারেন নাসি লেমাক কি, আমি ব্যাক ক্যামেরায় দেখাই। এই হচ্ছে নাসি লেমাক, অল্প একটু রাইস, তারপর সামান্য একটু ডিম ভাজি, এরপর চিলি সস আর বাদাম এবং পেঁয়াজ ভাজা। এই হচ্ছে নাসি লেমাক, এটাকে নাসি লেমাক বলা হয়। তো এখন খেয়ে দেখি আসলে কি অবস্থা। চিলি সসটা খুবই দারুণ,
একটু মিষ্টি মিষ্টি টেস্ট, ভালোই। তবে ভাত খাচ্ছি, এটাই বড় কথা। আমি ভাবলাম যে নাসিল আমাকে সাথে বাদাম আর পেঁয়াজ ভাজা দিয়েছে এটা, কিন্তু খোলার পর দেখতে পেলাম আসলে বাদামের সাথে শুটকি, শুটকি ভাজা। কেমনটা লাগে? শুটকি খেতে মনে চায়। অবশেষে ইমিগ্রেশন পাস হয়ে তারপর 26 নাম্বার টার্মিনালে আসলাম। এখন হচ্ছে বিমানে ওঠার পালা, আর এই হচ্ছে চারিদিকের দৃশ্য। বিমানে ওঠার জন্য অপেক্ষা করতেছি, তো আরও সময় লাগবে, সেজন্য আশপাশে একটু ঘুরে ঘুরে দেখতেছি এয়ারপোর্টের ভিতরে। তারপর এয়ারপোর্টের ভিতরে বিভিন্ন দোকানে ঢুকলাম, ঢোকার পরে বিভিন্ন অদেখা অজানা কিছু প্রোডাক্ট ভিডিও করলাম শর্ট ভিডিও হিসেবে, সেগুলো আপলোড করব, আপনারা দেখবেন। এইভাবে সময়টা পার করছি। এই হচ্ছে অবস্থা। তো সব ঝামেলা শেষ, এখন বিমানে উঠবো। সবাই ওয়েটিংয়ে আছে, প্রচুর মানুষ। ইউএস বাংলা বিমান বিশাল বড়। ধীরে ধীরে সবাই উঠতেছে। তো চলুন বিমানের দিকে ধীরে ধীরে যাওয়া যাক। আমার যতটুকু মনে হলো যে এই বিমানে আমরা যে প্যাসেঞ্জার গুলো উঠতেছি, কম করে হলেও ইকোনমি এবং বিজনেস ক্লাস মিলে 5 থেকে 700 প্যাসেঞ্জার তো হবেই। এটা আমার ধারণা মাত্র, আমি শিওর জানি না, যেহেতু এর আগে ইউএস বাংলা বিমানে আমার ভ্রমণ করা হয়নি। এমনিতে আমি মালয়েশিয়ার বাটিক এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করেছি। তো এখন বিমানের ভিতরে ঢুকে পড়লাম। বিমানটা সত্যি বেশ বড়, ভিতর থেকেও সেটা বোঝা যাচ্ছে। তো আমার যে ব্যাগ ট্যাগ ছিল সেগুলো উপরে গুছিয়ে রেখে দিলাম। তো এখন আমার যে সিট সেটা খুঁজে বের করে বসে পড়লাম। বসে পড়ার পরে বিমান কর্তৃপক্ষ তারা নিরাপত্তার জন্য কি কি বলা লাগে সেগুলো বলছিল আর দেখিয়ে দিচ্ছিল। যদিও এর আগের বার বিমান বাংলাদেশে চড়েছি এবং বাটিক এয়ারলাইন্সে চড়েছি, তারা এভাবে দেখিয়ে দেয়নি, তারা শুধু একটি সাউন্ড বক্সের মাধ্যমে মুখে মুখে বলে দিয়েছিল। To hold the mask firmly and breathe normally. If you're traveling with a child, add yourself first, then others. Life jacket. আপনার লাইফ জ্যাকেটটি আপনার সিটের নিচে রাখা আছে। জরুরি অবস্থায় কেবিন ক্রু নির্দেশে লাইফ জ্যাকেটটি মাথার উপর দিয়ে বের করে নিন। এই ক্লিপটি আটকে নিয়ে ফিতার অবশিষ্ট অংশ টেনে। তো অবশেষে সব জল্পনা কল্পনা শেষে আমাদের বিমান টেক অফ করা শুরু করলো আর কি। তো বিমান টেক অফ করা দেখতে কি যে একটা ভালো লাগে, সুন্দর অনুভূতি। যারা প্রথমবার এই অভিজ্ঞতা অর্জন করেছে তারাই বলতে পারবে যে আসলে কতটা ভালো লাগে দেখতে। তা আপনারাও দেখুন। বিমান যত উপর দিকে উঠছিল, শহরগুলো যেন ততই ছোট দেখাচ্ছিল। এই দৃশ্যগুলো দেখতে খুবই চমৎকার লাগে।
ক্যামেরায় দেখায় আর্থিক নিয়ে মাঝে এবং পেছনে। আপনার কাছে বিনীত অনুরোধ এই যে টয়লেট ব্যবহার করার সময় ব্যবহৃত টিস্যু ও অন্যান্য জিনিস পাশের বিনে ফেলুন। এই ধরনের জিনিস টয়লেটের সাকশন ব্যবস্থাকে নিচে ছোট ছোট দ্বীপ দেখা যাচ্ছে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার আর কি। একান্ত কাম্য। ধন্যবাদ। খুবই চমৎকার। ছোট্ট একটা দেখা যাচ্ছে কি যেন যাচ্ছে, আসলে বিশাল বড় কার্গো জাহাজ। বিমান মাঝ আকাশে উঠছিল, তো ঘন্টাখানেক পরেই খাবার চলে আসলো। এখানে একটা পায়েস ছিল, তারপর রাইস এবং বিফ এবং একটা পানির বোতল ছিল ফ্রেশের, ছোট্ট একটা কিউট বোতল। তারপর হচ্ছে আপনার কিছু যন্ত্রপাতি দিয়েছিল, চামচ টামচ মাংস কেটে খাওয়ার জন্য এবং খাবার খাওয়ার জন্য। এগুলো ভিডিও করতে করতে আমার ক্যামেরার চার্জ চলে যায়, সেজন্য আর ভিডিও করতে পারিনি। এখানেই শেষ।